আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে খুশি হতে পারেনি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। চুক্তির শর্ত অনুযায়ী কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিরা যখন নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে তখন ক্ষুব্ধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছে। এই অবৈধ বসতি স্থাপনকারীরা চেয়েছিল গাজাতেও তারা বসতি গড়বে, আর সে কারণেই গাজার যুদ্ধ বন্ধ হোক সেটা তারা চায়নি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম আল ফুন্দুক আর জিনসাফুতে ২০ জানুয়ারি থেকে অনেকটা অঘোষিত কারফিউ চলছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের সাঁজোয়া গাড়িগুলো জনমানবহীন সড়কগুলোতে টহল দিচ্ছে। পশ্চিম তীরের অন্যান্য শহর ও গ্রামগুলো থেকে বের হওয়ার রাস্তার মুখে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইসরায়েলি চেকপয়েন্টগুলোতে এগুলোকে পরীক্ষা করা হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের কারণ হিসেবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যা বলছে তা হল বিগত বেশ কয়েক সপ্তাহে পশ্চিম তীর ও তেল আবিবে গোলাগুলি ও ছুরিকাঘাতের বেশ কিছু ঘটনা ঘটেছে। রাস্তায় লুকিয়ে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে ইসরায়েলের নাগরিক ও সেনাদের অনেকেই হতাহত হয়েছে। কিন্তু বাস্তবতা হল এই পরিস্থিতি উস্কে দিয়েছে মূলত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গাজায় ইসরায়েল আর হামাসের মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির শর্ত অনুসারে ফিলিস্তিনি বন্দীরা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে অবৈধ বসতি স্থাপনকারীরা রীতিমতো দাঙ্গা লাগিয়ে দিয়েছে। এই দাঙ্গায় তাদের প্রধান টার্গেট ছিল আল ফুন্দুক আর জিনসাফুদ গ্রাম দুটি। ২০ জানুয়ারির অবৈধ বসতি স্থাপনকারীরা এখানে বিভিন্ন যানবাহন ও ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা সময় মতো সেখানে আসেনি। হামলাকারীরা ধ্বংসযজ্ঞ চালানোর অনেক পরে তারা সেখানে আসে। ইসরায়েলের দুটো ব্রিগেড জেনিনে হাজির হয় ঘটনার পরদিন। ড্রোন থেকে গুলি চালিয়ে অ্যাটাক হেলিকপ্টার সহ সেখানে উপস্থিত হয় তারা। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের যেই প্রধান ফিলিস্তিনি শহর সেখানে অনেক আগে থেকেই সামরিক তৎপরতা ছিল। তবে বিগত কয়েক মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার নামে যথেষ্ট অভিযান চালিয়েছে। এখন শক্তির আরও প্রদর্শনী নিয়ে সেখানে হাজির হল ইসরায়েলি বাহিনী। বিগত ২০ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জেনিনে আঘাত হানল আইডিএফ। অনেকেই অভিযোগ করেছেন যে মূলত অবৈধ বসতি স্থাপনকারীদেরকে খুশি করতেই ইসরায়েলি বাহিনী এই অভিযানে নেমেছে। যদিও ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযোগ মানতে রাজি নন। এখানে তারা হামাসের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে। তারা বলেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে পশ্চিম তীরে নতুন ফ্রন্ট খোলার জন্য হামাস জেনিনে তৎপরতা শুরু করেছে। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস যেখানেই কাজ করার চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিহত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলের নাগরিকদের কেউ সহিংসতা সৃষ্টি করলে তাদেরও আমরা প্রতিহত করব। কিন্তু বাস্তবতা হলো এই দুই মিশন একসাথে কখনোই সম্ভব নয়। খোদ ইসরায়েলি সেনাদের মধ্যে অনেকেই অবৈধ বসতি স্থাপনকারী রয়েছে। এদের মধ্যে অনেকে দাঙ্গাতেও অংশ নিয়েছে। পশ্চিম তীরে আইডিএফের অনেকগুলো ঘাঁটি রয়েছে এইসব বসতির পাশেই। এই সেনাদের প্রধান কাজই হল অবৈধ বসতি স্থাপনকারীদের সুরক্ষা দেয়া। সেনাবাহিনী বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধের ঘোষণা দিলেও বাস্তবতা ভিন্ন। এই বসতি স্থাপনকারীদের রাজনৈতিক বস ইসরায়েল কাটস এখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। কয়েকদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনিদের উপর অতীতে হামলার কারণে এর আগে যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে তিনি ছেড়ে দেবেন। পশ্চিমা বিশ্লেষকরা এখন পশ্চিম তীরের সহিংসতার দায় হামাসের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তারা বলছেন গাজার মতো পশ্চিম তীরেও হামাসের উপস্থিতি রয়েছে। হামাস গাজায় এখন অস্ত্রবিরতি রক্ষা করতে চায়, কিন্তু ইসরায়েলের সামনে তারা নিজেদেরকে এখনও একটা লড়াকু বাহিনী হিসেবে তুলে ধরতে চায়। এজন্য তারা এখন পশ্চিম তীরকে বেছে নিয়েছে।
অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের আকাঙ্ক্ষা নিয়ে কোনো রাখঢাক রাখেনি। তারা প্রকাশ্যেই বলেছে গাজাতে তারা আবার বসতি গড়ে তুলতে চায়। এর আগেও তারা সেখানে অবৈধ বসতি গড়েছিল। 2005 সালে ইসরায়েল চাপের মুখে এই বসতি উঠিয়ে দিয়েছিল। এই বসতি গড়ার জন্যই তারা চেয়েছিল যাতে গাজার যুদ্ধ চলতেই থাকে এবং সেটা বন্ধ না হয়। এর মাধ্যমে ইসরায়েল গাজায় তাদের নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনের পরিকল্পনা থেকেই এখন তারা পশ্চিম তীরে সহিংসতা উস্কে দিতে শুরু করেছে। সহিংসতা ছড়িয়ে দেয়া গেলে পরবর্তী ধাপের অস্ত্রবিরতি আলোচনা থামিয়ে দেয়া যাবে। আবার পশ্চিম তীরে সহিংসতা বাড়ানোর মাধ্যমে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য হামাসকে উস্কে দেয়া যাবে বলেও মনে করছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা রাজনৈতিক চাপের মধ্যে ঠেলে দিলেও লক্ষ্য হাসিল হতে পারে বলে মনে করছে তারা। 6 সপ্তাহের মধ্যে ইসরায়েল যদি গাজা যুদ্ধ আবার শুরু না করে তাহলে সরকার পতন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাদের নেতা। এদিকে গাজায় 19 জানুয়ারি থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করা হয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছে 90 ফিলিস্তিনি। গাজায় ত্রাণ প্রবেশ করতে শুরু করেছে। আইডিএফ তাদের কিছু ঘাঁটি সরিয়ে নিতে শুরু করেছে। উচ্ছেদ হওয়া গাজার মানুষ আবার ধ্বংসস্তূপের মধ্যেই তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। শান্তি চুক্তি কি প্রথম ধাপের সময়সীমা পার হতে পারবে? বিশ্লেষকরা বলছেন এর অনেক কিছু নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপর। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগের কয়েক সপ্তাহে নেতানিয়াহুকে যথেষ্ট চাপ দিয়ে তিনি হামাসের সাথে চুক্তি করতে বাধ্য করেছেন। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারীর উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করেছেন তিনি। বাইডেন প্রশাসন এদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের ভবিষ্যৎ রাষ্ট্রদূত মাইক হাকাবি সহ ট্রাম্পের নিয়োগ দেয়া গুরুত্বপূর্ণ কূটনীতিকদের একটা বড় অংশই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সমর্থন করে। জাতিসংঘের জন্য পরবর্তী দূত হিসেবে এলিস স্টাফানিককে বেছে নিয়েছে ট্রাম্প। স্টাফানিক 21 জানুয়ারি সিনেট শুরুর সময় জোর দিয়ে বলেছিলেন বাইবেলের বর্ণনা অনুযায়ী পুরো পশ্চিম তীরের উপর ইসরায়েলের অধিকারকে সমর্থন করেন তিনি। ইসরায়েলের যেসব সিনিয়র কর্মকর্তা ও কূটনীতিক আমেরিকার সাথে কাজ করছেন তারা মনে করছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটা আঞ্চলিক জোট গঠনকে প্রাধান্য দিচ্ছেন, যেখানে প্রধান পক্ষ হবে ইসরায়েল আর সৌদি আরব। আর এই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গাজার যুদ্ধ শেষ করাটা হবে অন্যতম প্রধান পূর্বশর্ত। এই সমীকরণে এসে নেতানিয়াহু রাজনৈতিকভাবে বাধায় পড়েছেন। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং নেতানিয়াহু জোটের কট্টর ডানপন্থী দলের নেতা ইতামার বেন-গাভির এরই মধ্যে গাজা অস্ত্রবিরতি চুক্তির প্রতিবাদে সরকার থেকে পদত্যাগ করেছেন। স্মোট্রিচ যে হুমকি দিয়েছেন সেটা যদি তিনি বাস্তবায়ন করেন তাহলে নেতানিয়াহুর জোট তার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। যতক্ষণ অস্ত্রবিরতি সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা। কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুকে হয়তো আগাম নির্বাচনের দিকে যেতে হবে। ইসরায়েলের নেতা হিসেবে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগের তালিকা প্রতিদিনই বাড়ছে। তার প্রধান ব্যর্থতা হল 2023 সালের অক্টোবরে হামাসের অভিযান সম্পর্কে অজ্ঞতা এবং সেটা ঠেকাতে ব্যর্থ হওয়া। 21 জানুয়ারি আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালভি পদত্যাগ করেছেন। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি দায় নিয়েই পদ ছেড়েছেন। কিন্তু সেদিন ইসরায়েলকে যিনি নেতৃত্ব দিয়েছে তিনি এখনও তার দায় স্বীকার করতে রাজি নন। পশ্চিম তীরে যদি সহিংসতা আরও উস্কে দেয়া যায় তাহলে হয়তো তিনি নিজেকে আরেকটু সময় আড়ালে রাখতে পারবেন। যদিও বিশ্লেষকরা মনে করেন সেই দিনটি নিশ্চিতভাবেই আসবে যেদিন নেতানিয়াহুকে এই অভিযোগের মুখোমুখি দাঁড়াতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।